আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমাদের প্রবলেম বেস কোশ্চেনের শেষ ক্লাসটা নিচ্ছি। আমরা বিগত কয়েকটি ক্লাসে কিছু নমুনা প্রশ্ন বা মডেল কোশ্চেন আলোচনা করছি। যে প্রশ্নগুলো আলোচনা করছি এই ধরনের অথবা এখান থেকে কিছু প্রশ্ন চেঞ্জ হয়ে মডিফাই হয়ে প্রশ্নগুলো করা হবে। তারপর বারবার বলতেছে যে এক্সটার্নাল স্যাররা কিছু প্রশ্ন নিয়ে আসেন, বা এই প্রশ্নগুলোকেও অনেক সময় মডিফাই করা হয়। আর এরকমও হয় অনেক সময় যে এই প্রশ্নটা তুমি পড়লা, স্যাররা হয়তো এই প্রশ্ন টান দিয়ে একদম অন্য জায়গায় চলে যেতে পারে, তাহলে কিছুই বলার থাকবে না। তার মানে পুরাটা বই প্রশ্নগুলো সুন্দর হয়ে পড়া থাকলে আনসার করা যাবে। আজকে যে একটা প্রশ্ন আমরা আলোচনা করতেছি, দেখো এরকম একটা প্রশ্ন হতে পারে। ইউ আর ওয়ার্কিং অ্যাজ ইউএইচ অ্যান্ড এফপিও in an Upazila health complex. In a visit, you found that many cracks and crevices were found in a farmer's village home. What may be the inhabitants of these cracks and crevices? How can you protect or proceed for its control? প্রশ্ন শুনে কি মনে হয় যে তুমি একজন উপজেলা হেলথ কমপ্লেক্সের অ্যাডমিনিস্ট্রেটর বা ইউএইচ এন্ড এফপিও, তুমি ভিজিটে গেছো একটা গ্রামে। ইউএইচএফপিও সাহেবের ফাংশন আমরা পড়ছি, তাই না? এখান থেকে কিন্তু চলে যাবে, প্রশ্ন ঘুরে যাবে যে ইউএইচএফপিওতে কি হয়, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। এটা কিন্তু আরএফএসটি রিলেটেড কোশ্চেন হয়ে যাবে যে ওনার ফাংশন কি। দেখো দিলে একটা ফাংশন হলো উনি ভিজিট করতে যাচ্ছেন, তারপর জিজ্ঞাসা করবে যে তাহলে আদার কি ফাংশন আছে। আমরা পড়ছি না ইউএইচএফপিওর ফাংশন গুলা কি, আমরা বলছি যে ইউএইচএফপিওর ফাংশন, তারপরে আরএমওর ফাংশন, তারপর হেলথ অ্যাসিস্ট্যান্টের ফাংশন, তারপর স্যানিটারি ইন্সপেক্টরের ফাংশন। এগুলো একটা ফাংশন কিন্তু রিটেনও থাকে। আর আর ওই যে আরএফএসটির যে প্রশ্ন শুরু হবে, একটা ফাংশন একজনের ধরবেই, একজনের ফাংশন ধরবে। আর ধরবে এখান থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সের অর্গানোগ্রামটা কিরকম, তাই না? যে সবচেয়ে উপরের লেভেলে কে কাজ করে, সবচেয়ে নিচের লেভেলে কে কাজ করে। উপরে লেভেলে তোমরা বললা ইউএইচএফপিও, আর সবচেয়ে নিচে ফিল্ড ওয়ার্কার হিসাবে কে আছে? আমরা ক্লাসে আলোচনা করছিলাম একদিন পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন পড়তে যায়, যে সবার নিচে কাজ করতেছেন হেলথ ওয়ার্কার, আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট আর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, এফডব্লিউএ আর এইচএ। এই এইচ এর ফাংশনটা প্রায় পরীক্ষার সময় আসে কিন্তু। আর সবচেয়ে নিচে যে আমাদের হেলথ সেট আপটা বর্তমানে আসছে সেটা কি, সেটাও তোমরা ভিজিট করছো, কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক তাই না, সিসি। এইখান থেকে প্রশ্ন কিন্তু ঘুরে যাবে অন্যদিকে, যে কমিউনিটি ক্লিনিক কতজনের জন্য একটা থাকে, এনে কারা কারা সেবা প্রদান করে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ধরবে। তা আমরা জানি যে প্রতি ৬,০০০ মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক আছে, এনে কে কে সার্ভিস দেন। একজন তো হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকে, হ্যাঁ, আমাদের সরকারির পক্ষ থেকে, বা এফডব্লিউএও থাকতে পারেন। আরেকটা পোস্ট আছে সিএইচসিপি, সিএইচসিপি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, সিএইচসিপি। এগুলো কিন্তু এখানকার প্রশ্ন, বক্সের প্রশ্ন, আর এফএসটির প্রশ্ন, বিভিন্ন জায়গারই প্রশ্ন। তো উনি কি বললো, ভিজিটে যায় কি দেখলেন গ্রামে, কিছু ক্র্যাকস এন্ড ক্রেভিসেস, মানে ফাটা ফোটা আছে গাছে গোড়ায়, ফাটলে, মাটির ফাটল, গাড়ির ফাটল, এগুলা। তো এখানে কি বসবাস করতে পারে। আর বলছে কি যে এটাকে কন্ট্রোল করার জন্য কি মেজার নিবে। কি মানে তোমার ঘরে ফাটা ফোটে তো অনেক কিছু থাকতে পারে, কিন্তু যেহেতু হেলথের পক্ষে থেকে ইউএইচপি সাহেব গেছেন, উনি ইন্টারেস্টেড হবেন যে দেখার জন্য স্যান্ড ফ্লাই আছে, স্যান্ড ফ্লাই, আমরা তো পড়ছি স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই কিসের বাহক? কালাজার, তাই না? কালাজার। তাহলে এটা তুমি বলছে পরে প্রশ্নটা যে এটা তুমি কন্ট্রোল করবা কি করে কালাজারটা, কালাজারের যে
ভেক্টরটা আছে স্যান্ড ফ্লাই, সেটাকে কন্ট্রোল করা কি মেজার নিবে। অনেকগুলো মেজার তো আমরা বলবো, একেবারে তোমার পার্সোনাল হাইজিন থেকে শুরু করে ইনসেকটিসাইড থেকে শুরু করে একদম মস্কুইটো নেট পর্যন্ত সবই বলবো। এখানে যে জিনিসটা জানতে চাবেন সেটা হলো আমরা ইনসেকটিসাইডটা কি ইউজ করি, ইনসেকটিসাইডটা কি ইউজ করব এবং কতটুক পর্যন্ত আমরা স্প্রে করব সেটা। এখানে কিন্তু মজার প্রশ্ন, যে জিজ্ঞাসা করে প্রশ্নটা এরকম, তুমি 3 তলা বাড়ি আছে অথবা 4 তলা বাড়ি আছে, তুমি ইউচিপি হিসেবে গেলা, সেখানে ডিডিটি বা অন্য কোনো ইনসেকটিসাইড যেটা সুইটেবল ইনসেকটিসাইড স্প্রে করবে, স্প্রে ম্যান থাকবে, তুমি কতটুকু পর্যন্ত স্প্রে করতে বলবা, এটা কিন্তু প্রশ্নটা। 4 তলা বাড়ি 3 তলা বাড়ি কতটুকু পর্যন্ত স্প্রে করতে বলবা, কি মনে হয় তোমাদের? এটা স্প্রে করতে পারবা সেই পর্যন্তই যে পর্যন্ত স্যান্ড ফ্লাইটা উঠতে পারে, যে পর্যন্ত স্যান্ড ফ্লাইটা লাফায় লাফায় উঠতে পারে। স্যান্ড ফ্লাই কিভাবে চলে? হুপ করে লাফায় লাফায় চলে, তাই না? সেই উপরের দিকে সাধারণত 6 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে, 6 ফিটের উপরে আর সে উঠতে পারে না। তাহলে 6 ফিটের উপরে যদি কোনো বিল্ডিং, মানে মনে করো যে তলা থাকে 3 তলা 4 তলা অন্য, যেগুলো কি আমাদের স্প্রে করার দরকার আছে, এইটাই জানতে চাবে। যেহেতু স্যান্ড ফ্লাইটা এতটুকু উপরে উঠতেই পারবে না, তাহলে আমি সেখানে স্প্রেটা করে অপচয় করবো কেন? এটা হলো বুদ্ধির প্রশ্নটা। তাহলে ইনসেক্টিসাইড স্প্রে করবো আমরা 6 ফিট পর্যন্ত, আর অন্যান্য মেজারমেন্ট গুলো যা যা আছে সেগুলো তো বলবাই। এখানে যে বললো ইনহেবিটেন্ট গুলো, সে মানে ক্র্যাক্স এর মধ্যে কে কে বসবাস করে, এখান থেকে একটা লিঙ্ক কোয়েশ্চেন চলে যাবে যে মস্কুইটো সে কোথায় বসবাস করে, মস্কুইটোর আবাসস্থল বা ব্রিডিং প্লেস, আমরা বলি ব্রিডিং প্লেস। তারপরে তোমার ফ্লাইস, ডোমেস্টিক ফ্লাইস, ওইগুলার ব্রিডিং প্লেস, কোথায় ডিম পারে, কোথায় থাকে। মস্কুইটোর মধ্যে মনে করো যে এনোফিলিস মস্কুইটো যেটা, সেটা কিরকম পানিতে ডিম পারে? ক্লিন ওয়াটারে। কিউলেক্সটা যেটা স্ট্যাগন্যান্ট ওয়াটার, আর এডিসটা তো আর্টিফিশিয়াল কালেকশন ওয়াটারের মধ্যে থাকে, তাই না? আরেক ধরনের মশলা আছে যেটা আমরা বলে মেনসনি টাইপের, সেটা ওয়াটার হায়াসিন্থের মধ্যে ডিম পারে। ওয়াটার হায়াসিন্থ কচুর পানা, যেটা প্রচুর পানাতে ডিম পারে। এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু প্রবলেম বেশি, আমরা তো মাত্র কিছু আলোচনা করলাম, আরো অনেক আছে যে ওয়াটার হায়াসিন্থের মধ্যে কোন বসবাস করে, কি ধরনের তোমার ভেক্টর, এরকম প্রশ্ন প্রবলেম বেশি থাকতে পারে। অথবা ক্লিন ওয়াটারে অথবা তোমার ডার্টি ওয়াটারে কি ধরনের মশা ডিম পারে, এরকম প্রশ্ন কিন্তু এখান থেকে অনেক রকম বানিয়ে দিতে পারে স্যার। আচ্ছা, আরেক ধরনের একটা প্রশ্ন কমন থাকে, মনে করো বাকি প্রশ্নগুলো তো এগুলো আমরা যেগুলো দেখতেছি অনেকগুলা আলোচনা হয়েই গেছে। সাপোজ ইউ আর এ সার্জন, are you at risk of any occupational hazard? How will you protect yourself from them? এগুলো তো জেনারেল নলেজের কোয়েশ্চেন। সার্জন হিসেবে কাজ করতেছো, তোমার কোনো অকুপেশনাল হ্যাজার্ড কি হইতে পারে? আমাদের অকুপেশনটাই, পেশাটাই হচ্ছে ডাক্তারি পেশা, আর সার্জন সাহেবের তো আরো কাটাকাটি করার সমস্যা থাকবে। পেশেন্টের কাছ থেকে অনেক ডিজিজই আমাদের ট্রান্সমিট করে আসতে পারে, তাই না? কমিউনিকেবল ডিজিজ অনেকগুলো আমাদের কাছে আসতে পারে। তারপরে হয়তো জিজ্ঞেস করবে যে দুই একটা কমন ডিজিজের নাম বলো, কি কি সমস্যা হইতে পারে। আর তখন আমরা বললাম যে ওই তোমার মনে করো হেপাটাইটিস বিটা তো কমন, হেপাটাইটিস বি, যার জন্য আমরা কি ইয়ে নিতে পারি মেজার, আগে থেকে আমরা হেপাটাইটিস বির ভ্যাকসিন গুলো নিয়ে নিতে পারি। তারপর তোমার ইয়ে হইতে পারে এইডস, এইডস ট্রান্সমিট করতে পারে, রোগী যদি এইডস থেকে থাকে। টিটেনাস, টিটেনাস ট্রান্সমিট করতে পারে। আর আরো হ্যাজার্ড হইতে পারে, ইনজুরি হইতে পারে, স্কালপেল দিয়ে হাত কাটা যেতে পারে, হ্যাঁ, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে সমস্যা হইতে পারে সার্জনের। এই ধরনের পোশাক আছে কিছু কথাবার্তা বলবা, তার ওইখান থেকে হয়তো পরে প্রশ্ন অন্যদিকে চলে যাবে। তো তাহলে চোখ কান সবসময় খোলা রাখবা, কি প্রশ্ন করতেছে, কোন দিকে যাচ্ছে। এই ধরনের একটা প্রশ্ন এরকম
অকুপেশনাল হ্যাজার্ড মনে করতে পারে যে একজন এগ্রিকালচারাল ওয়ার্কার, কৃষিজীবী, যে তার কি হ্যাজার্ড হইতে পারে, এগ্রিকালচার ওয়ার্কার আছে অথবা একজন কৃষকের তার কি সমস্যা হইতে পারে, তাই না? প্রফেশনাল কি সমস্যা হইতে পারে, এই নিয়ে আমরা বলতে পারি যে তার একজন সে সিম্পল ইনজুরি হইতে পারে, সে ট্রাক্টর চালায় অথবা কাঁচি দিয়ে ধান কাটে, হাত কেটে যেতে পারে, স্নেক বাইট হইতে পারে, তারপরে তোমার অন্যান্য যে তোমার কিছু ডিজিজ আছে, টিটেনাস হইতে পারে, তাই না? তারপরে আজকাল কমন কিছু হয় যে তোমার ঠান্ডার থেকে বজ্রপাত, কৃষকরা কিন্তু খুব অনেকে মারা যাচ্ছে, খোলা মাঠে কাজ করে, হ্যাঁ, বজ্রপাতে অনেকে, এইটা প্রবলেম বর্তমানে আমরা খেয়াল করি, এগুলা যে এই প্রবলেম গুলা কৃষকে ফেস করতে পারে। এরকম সাধারণ বুদ্ধিমত্তা থেকে অনেক প্রশ্ন করবে, যেগুলো তো তোমার সবকিছুই তো আর বই লেখা থাকবে না, কিছু প্রশ্ন তোমার ইন্টেলিজেন্স যাচাই করার জন্য স্যাররা করবেন। আর একটা নমুনা প্রশ্ন আমরা দেখি। A person comes to you with hypopigmentation of skin, thickened peripheral nerve, and loss of cutaneous sensation. Mention your diagnosis. How will you proceed for the treatment? তাহলে এটা কি হইলো? হাইপোপিগমেন্টেশন হয়ে গেল, তোমার পেরিফেরাল নার্ভ গুলা মোটা হয়ে গেল, কিউটেনিয়াস সেন্সেশন নাই। ডায়াগনোসিসটা কি হইতে পারে? লেপ্রোসি, তাই না? লেপ্রোসি। এমনি জিজ্ঞেস করতে পারে লেপ্রোসির আর কি নাম আছে? হ্যানসেন্স ডিজিজ বলি আমরা। লেপ্রোসিটার নাম কি? হ্যানসেন্স ডিজিজ। এটা একটা ওল্ডেস্ট ডিজিজ অফ দ্য ওয়ার্ল্ড, লেপ্রোসিটা। ম্যানকাইন্ডের মধ্যে যতগুলো পুরনো ডিজিজ পাওয়া যায় তার মধ্যে তোমার লেপ্রোসি একটা পুরনোতম ডিজিজ। এই শব্দটা আসছে কোত্থেকে? লেপার। লেপার মানে স্কেলি, মানে খোসা ওঠে, স্কেলি মানে খোসা খোসা ওঠে চামড়া থেকে। এটা লেপ্রোসি যে প্রথম রোগের এটা একটা লক্ষণ, চামড়াটা মোটা হয়ে তারপর খসখস হয়ে যায়, তারপর তো যা হওয়ার হয়, একদম আমরা যেটাকে বলি কুষ্ঠ রোগ, তাই না? এটা কি বলি? কুষ্ঠ রোগ। একেবারে আঙ্গুল টাঙ্গুল ক্ষয় হয়ে আঙ্গুল পড়ে যায়, মাঝখানে বসে যায় আঙ্গুল। আমরা এটা গ্রেডিয়েন্ট অফ ইনফেকশন যখন পড়ছিলাম ইন্ট্রোডাকশনের মধ্যে, হ্যাঁ, তখন এটা ছিল, কুষ্ঠরোগটা ছিল যে ডিজিজ স্পেকট্রাম অফ ডিজিজ, তাই না? আমরা পড়ছি হেলথ স্পেকট্রাম আর ডিজিজ স্পেকট্রাম, এই প্রশ্ন কিন্তু এখানে চলে যাবে, খেয়াল করো। একটা ডিজিজ স্পেকট্রাম আর একটা হেলথ স্পেকট্রাম। ডিজিজ স্পেকট্রাম বলতে গেলে তোমার এই যে লেপ্রোসিটা যে ডিজিজটা অল্প থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট অফ ইনফেকশন। অনেক স্যাররা এসে কিন্তু জিজ্ঞাসা করে হোয়াট ইজ গ্রেডিয়েন্ট অফ ইনফেকশন। আর এই রোগগুলা কি হয়, কারণ কি বলি, অনেকটা সোশ্যাল ডিজিজ। এটাকে মানুষ তাকে কি করে, সামাজিক ভাবে বয়কট করে, কাছে মিশতে চায় না, হ্যাঁ, এরকম মনে করে যে এটা একটা অভিশাপ, স্রষ্টার অভিশাপ মনে করে। এবং এটা এই ওষুধের চিকিৎসা হইতে অনেক বছর সময় লাগছিল। মারাত্মক একটা প্রবলেম এই ডিজিজটা নিয়ে দেখা দিছিল, যে এটা তোমার মনে করো প্রথম ডিজিজটা শুরু হয়েছিল সে রোগটা সম্বন্ধে আমরা জানতে পারছিলাম 1873-তে, তাই? তারপরে যখন আমরা এটা ট্রিটমেন্ট আবিষ্কার হইলো 1943-তে, প্রায় কত 70 ইয়ার্স লাগছে। ঠিক অনেকটাই আমাদের এরকম এখন যখন করোনা চলতেছে, কোনো ভ্যাকসিন নাই, ট্রিটমেন্ট নাই, কবে ট্রিটমেন্ট হবে, বের হবে সুন্দর ট্রিটমেন্ট। আগের ওই ডিজিজটার, এখন তো লেপ্রোসি তেমন কোনো ডিজিজই না, এটা কোনো ভালো চিকিৎসা নিলে ভালো হয়ে যায়, কোনো এটা কোনো সমস্যাই হয় না লেপ্রোসিতে। আগে তো মানুষকে ভয় পাইতো, মানুষ কাছে যাইতো না, সামাজিক ভাবে বয়কট করতো। এখন ভালো চিকিৎসা আছে, সবই আছে। এখান থেকে আরো জিজ্ঞাসা করতে পারে যে তোমার লেপ্রোসির ক্লাসিফিকেশন গুলা, বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন আছে, খুব ধরে লেপ্রোসির ক্লাসিফিকেশনটা কি, তারপরে তোমার লেপ্রোসির যে ক্যারেক্টার বলে, ক্যারেক্টার গুলা কি কি আছে, আর হলো যে ট্রিটমেন্টের জন্য আমরা লেপ্রোসির পেশেন্টকে কিভাবে ভাগ করছি, এটা প্রায় ধরে এরকম একটা প্রশ্ন। লেপ্রোসি পেশেন্টকে ট্রিটমেন্ট করবো কিসের উপর ভিত্তি করে? আমরা সাধারণত কি করি, লেপ্রোসির যে তোমার লিশন গুলো আছে, স্কিন লিশন, সেইটার উপরে ভিত্তি করে
ট্রিটমেন্টটা দেওয়া হয় সাধারণত। হ্যাঁ, রিফ্যাম্পিসিন, ড্যাপসন এই সমস্ত ওষুধ দেওয়া হয়। তো এখানে পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে লেপ্রোসিক তো আমরা ক্লিনিক্যালি বিভিন্নভাবে ভাগ করলাম, তাই না? ইন্ডিয়ান ক্লাসিফিকেশন আছে, মাদ্রাজ ক্লাসিফিকেশন, বিভিন্ন রকম বলবা। আর আমরা যে প্রশ্ন ধরবো, আমি ধরি এটা ট্রিটমেন্টের জন্য লেপ্রোসিকে আমরা কিভাবে ভাগ করছি, ট্রিটমেন্ট পারপাস লেপ্রোসিকে আমরা কিভাবে ভাগ করছি। এটা আমরা দুইটা ভাগে ভাগ করছি, পসিবেসিলারি আর মাল্টিবেসিলারি। পসিবেসিলারি হচ্ছে যেখানে যদি লিশন, স্কিন লিশনটা 1 থেকে 5 থাকে, 1 to 5 স্কিন লিশন, পসিবেসিলারি। আর মাল্টিবেসিলারি হচ্ছে 6 or more যদি স্কিন লিশন থাকে, তাকে বলা হচ্ছে মাল্টিবেসিলারি। হ্যাঁ, মাল্টিবেসিলারি। তো এইটার উপর নির্ভর করে আমরা তাকে চিকিৎসা দিব। আর এটাকে মানে বয়কট করার মতো বা ভয় পাওয়ার মতো এটা তেমন কোনো কিছু নেই। মানুষ ভয় পায়, খামাখা ভয় পায়, এরকম দিলে আমরা প্রশ্নগুলো এরকম দেখতে পারি। তারপরে একটা কিছু এই ধরনের প্রশ্ন থাকে অনেক সময়, যেমন এরকম দেখো যে হোয়াট ইজ ইউর সাজেশন ফর এন এনিম্যাল হ্যান্ডলার, তাই না? পশুর নিয়ে কাজ করে যে তাকে তুমি কি সতর্কতামূলক কি অ্যাডভাইস দিতে পারো? এনিম্যাল হ্যান্ডলার হইতে পারে পশুপালন করে, অথবা হইতে পারে মনে করো যে কি বলি আমরা কসাই। হ্যাঁ, এই ধরনের পেশা যারা আছে তাদের তুমি কি সতর্কতা অবলম্বন করবা, তাদের কি রোগ হইতে পারে, সেইভাবে তাকে আগে থেকে কিছু সতর্ক করব। আমরা সাধারণত গেলে কি বুঝতে পারি, অ্যানথ্রাক্স হইতে পারে। তারপরে যে জিনিসটা আমরা ভয় পাই, রেবিস। অনেকে যারা পশু মানে বিশেষ করে কুকুর টুকুর এইগুলা যারা পালন করে, এইগুলা যারা করে তাদের আবার রেবিসের আশঙ্কা থাকে বেশি। রেবিসের আশঙ্কা থাকলে আমরা তো রেবিস আমরা কি তোমার প্রি এক্সপোজার ডোজ আমরা কি নিতে পারি। যখন আমরা পোস্ট এক্সপোজার বলছিলাম, একটা প্রশ্ন এরকম ছিল না, আমরা বোধহয় বিগত কোন ক্লাসে আলোচনা করছে যে 5টা ডোজ ছিল, তাই না? পোস্ট এক্সপোজারের ক্ষেত্রে যদি পোস্ট এক্সপোজার মানে যদি ডগ বাইট হয়েই গেল, বাইট হওয়ার পরে যদি তার ইন্ডিকেশন থাকে, আমরা সময় পাইলে আরেকদিন এই রেবিসের সম্বন্ধে একটা বড় ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। তো এই আর এই ক্ষেত্রে প্রি এক্সপোজার বাইটিং হওয়ার আগে, তখন আমরা এখানে কিন্তু আমরা 3টা ডোজ দিব ভ্যাকসিনের। রেবিসের অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা নিব 3টা ডোজ। এইচডিসি, ওই ভ্যাকসিনটা এইচডিসি, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনটা 3টা ডোজ আমরা সাজেস্ট করি সাধারণত। প্রথম 3টা ডোজ নিলেই হবে, এখানে আর পুরা ডোজ নেওয়ার দরকার নাই। তো এইভাবে প্রশ্নগুলো তোমরা খেয়াল করবা, উত্তর দেওয়ার চেষ্টা করবা, কোন প্রশ্নটা কিভাবে আসতেছে শুনবা। আরো কিছু বক্স প্রশ্ন থাকলে অন্যান্য মেডিকেল কলেজে কি রকম প্রশ্ন হয় অন্যান্য স্টুডেন্টদের সাথে যোগাযোগ রাখবা। হ্যাঁ, প্রতি বছর, গত বছর বা বিগত ইয়ারে কি কি প্রশ্ন হয়েছে। তারপরে অনেক রকম কি বলে সাজেশন মূলক প্রশ্নের, তো প্রশ্নের বইও কিছু পাওয়া যায় বিভিন্ন মেডিকেল কলেজের থেকে, তোমার সংগ্রহ করতে হবে। নমুনা প্রশ্নগুলো আমরা দেখতেছিলাম, আর একটা প্রশ্ন দেখি, সেটা a man with hypertension has come to you for treatment. What suggestion will you give him regarding behavioral change for hypertension? হাইপারটেনশন প্রথমে কোন ধরনের ডিজিজ, এগুলা ওইভাবে প্রশ্নগুলো হতে থাকবে। এটা নন কমিউনিকেবল ডিজিজ। আর এটা মনে রাখবে, এটা আইসবার্গ ডিজিজের একটা এক্সাম্পল, আইসবার্গ ডিজিজের মধ্যে পড়বে। আর এখানে যে আর কিছু জিজ্ঞেস করবে যে তোমার রুল অফ হাফস, ভেরি ইম্পর্টেন্ট। রুল অফ হাফস ইন কেস অফ হাইপারটেনশন মানে কি? হাফ মানে অর্ধেক। আমরা জানি যে টোটাল ওয়ার্ল্ডে যতগুলো হাইপারটেনশনের পেশেন্ট আছে তাদের মাত্র অর্ধেক রোগী তারা মানে সচেতন, তারা জানে যে তাদের হাইপারটেনশন আছে। আবার যাদের হাইপারটেনশন আছে তাদের অর্ধেক চিকিৎসা নেয়। আবার যারা চিকিৎসা নেয় তাদের অর্ধেক এডুকেটলি ট্রিটমেন্ট নেয়। তার দেখো কি অবস্থা, অর্ধেক তো লোক জানেই না হাইপারটেনশন আছে, যাদের আছে তাদের অর্ধেক আবার চিকিৎসার জন্য নেয়, বাকিরা নেয় না চিকিৎসা। বা যারা চিকিৎসা নেয় তাদের অর্ধেক ইনএডুকেট, মানে সঠিকভাবে চিকিৎসা নিচ্ছে না। আজকে নিল, দুদিন ওষুধ খাইলো, খেলো না, নিজে
ওষুধ বন্ধ করে দেয়, তারপর কি হয়, স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়ে যায়। ওয়ানলি তারও অর্ধেক সঠিকভাবে চিকিৎসা নেয়। এই প্রশ্ন থাকে এখান থেকে। তারপরে আরেকটা প্রশ্ন থাকে হাইপারটেনশনের মধ্যে, মনে করো যে ট্র্যাকিং হাইপারটেনশন, ট্র্যাক করা। সাধারণত দেখা গেছে যে যাদের টেন্ডেন্সি থাকে ছোটবেলা থেকেই যে প্রেশারটা একটু রাইজ থাকে, বেশি থাকে, নর্মালের একটু বেশি থাকে, বড় হইলেও তাদের হাইপারটেনশন হয়ে যাওয়ার আশঙ্কা খুব বেশি। এইটা ট্র্যাকে, ওটা রুটে পড়ে গেল, তাহলে আমাদের সাবধান হতে হবে। ছোট সময় অল্প বয়সী মাঝে মাঝে চেক করতে হবে, বা ফ্যামিলিতে যদি পজিটিভ থাকে তাদেরকে মাঝে মাঝে আমরা প্রেশারটা কন্ট্রোল করবো, আছে কিনা দেখবো। যদি কারো কিছু মানে আর একটু বেশি পাওয়া যায়, তার নর্মাল যা তার থেকে বেশি পাওয়া যায় ছোট বয়সেই, তাহলে তাকে তোমার আলাদাভাবে দেখতে হবে, সতর্কতার সাথে তাকে একটা গ্রুপে নিয়ে আসতে হবে, তাকে আমরা আলাদাভাবে ট্রেকিং করবো, তাকে আগে থেকে রিস্ক হিসেবে আমরা বিবেচনা করবো, রিস্ক গ্রুপের মধ্যে নিয়ে আসবো। এটা হচ্ছে ট্রেকিং। আর এখানে তো যে প্রশ্ন দিল যে তোমার মনে করো যে বিহেভিয়ারাল কি চেঞ্জ হবে, সেটা তো সে জানোই। তার স্মোকিংটা বন্ধ করে দিতে হবে, বা অ্যালকোহল এগুলা অ্যাভয়েড করতে হবে। আর কিছু ফিজিক্যাল এক্সারসাইজটা বাড়াইতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর আজকাল বলা হচ্ছে মেডিটেশন বা ইয়োগা করে, যে ব্যায়াম ট্যায়াম, ধ্যান করে, মেডিটেশন, এগুলো তো অনেক সময় কমে যায়, টেনশন কমে যায়, প্রেশারটা অনেক সময় নিয়ন্ত্রণে আসে। লাইফস্টাইল চেঞ্জ করার মতো বলছে। আর অন্যান্য ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট তো আছে। নিউট্রিশনের মধ্যে অনেক কিছু খেয়াল করতে হবে, সল্ট রেস্ট্রিকশন করতে হবে, যে আমরা বলতেছি যে 5 গ্রামের বেশি ডেইলি, হ্যাঁ সল্ট খুবই কম খাবে। সল্ট, আবার তোমার ফ্যাটি ডায়েটটা তো খাওয়া যাবে না, তাই না? সল্টটা বলে নট মোর দেন 5 গ্রাম পার ডে। এগুলো আর ফাইব্রাস ফুড খাদ্য খাবে, ফ্রুট খাবে, ভেজিটেবলস খাবে। তারপর তোমার ওয়েট রিডাকশন করার চেষ্টা করতে হবে, ওয়েটটা যেন বেড়ে না যায়। এগুলো হচ্ছে হাইপারটেনশনের সাথে তোমার সম্পর্কগুলা। এই বলে এইভাবে একটা ডিজিজ থেকে আর একটা ডিজিজে চলে যাবে। আর হাইপারটেনশনের কমপ্লিকেশন, স্ট্রোক, তারপরে তোমার টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এগুলো আমরা পড়ছি না? এগুলো একটা থেকে আর একটা লিঙ্ক হিসাবে প্রশ্নগুলো চলতে থাকবে। এইভাবে তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়বা, দেখবা। আর যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, অন্য স্যারদের সাথে যোগাযোগ করবা। সুন্দর করে পড়তে থাকো। এনি প্রবলেম তুমি মেসেজ করতে পারো, টেলিফোন করতে পারো, হ্যাঁ যোগাযোগ করবো আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করবো। আর এই করোনার সময়টা চলতেছে, বারবার বলতেছি আমরা যে তোমরা নিজেরা সাবধানে থাকো। আর পড়াশোনার তো অবশ্যই চালিয়ে যেতে হবে। এক সময় হয়তো দেখা যাবে যে আবার স্বাভাবিক অবস্থা ইনশাল্লাহ ফিরে আসবে। খুব অল্প সময়ের নোটিশে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে, আবার বলতেছি খুব অল্প সময়ের নোটিশেই পরীক্ষা হয়ে যাবে। সেই জন্য পরীক্ষার জন্য প্রস্তুত থাকবা, যখন নোটিশ মানে দরকার পড়ার সাথে সাথে যেন পরীক্ষাটা দিয়ে ফেলতে পারো। ইনকমপ্লিট কাজ দু থেকে আমার মনে হয় তোমাদের ওই ডে ভিজিট এবং আরএফএসটির যে তোমার ইয়েগুলা, প্র্যাকটিক্যাল বই টইগুলা, এইগুলা খাতাগুলা বানায় ফেলাও, স্যারদের সাথে যোগাযোগ করো। তারপরে আমরা একদিন ডে ভিজিট এবং আরএফএসটির উপরে একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। থাক আজকে এই পর্যন্তই। তাহলে আমরা বেশ কয়েকদিন কয়েকটা ক্লাস নিলাম প্রবলেম বেজের উপরে। আর সময় পাইলে পরে তো যে কনভেনশনাল যে প্রশ্নগুলো আছে, মেমোরি বা রিকল টাইপের, সেগুলো তো তোমাদের জানাই আছে। তারপরে যে নমুনা কিছু প্রশ্ন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।